আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 44। ফিওনা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চারপাশ অন্ধকার, কিন্তু সময়ের সঙ্গে তার চোখ অন্ধকারের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে। গুহার দেয়ালের দিকে একরকম ঠান্ডা আর্দ্রতা তার ত্বকে অনুভূত হচ্ছে। এক বিরাট শূন্যতার মধ্যে সে নিজেকে খুঁজে পায়। গুহার প্রশস্ততা তার অস্তিত্বকে ক্ষুদ্রতর মনে করায়। তার হাত পেছনে শক্ত করে বাঁধা, প্রতিটি চেষ্টা তার কবজিতে ব্যথা বাড়াচ্ছে, কিন্তু সে থামছে না। জেসপার, সে চিৎকার করে। তার কণ্ঠস্বর গুহার দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়। আবার তার নিজের দিকে ফিরে আসে, যেন এই অন্ধকার গুহা তার চিৎকারকে চেপে ধরছে। হঠাৎ গুহার দূর থেকে এক সুতীব্র গর্জনের শব্দ তার মনোযোগ কেড়ে নেয়। শব্দটি যেন পাথরের দেয়াল কাঁপিয়ে দিচ্ছে। ফিওনা দ্রুত গতিতে ধরফর করে ওঠে। এটা কি? সে নিজেকে প্রশ্ন করে। সে টের পায় তার আশপাশে কারো উপস্থিতি আছে। অন্ধকারের ভেতর একজোড়া উজ্জ্বল চোখ ঝিকমিক করছে। বিশাল লম্বা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এটি সেই ড্রাগন যে তাকে বন্দি করেছে। তার সোনালি আঁশগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। গভীর গুহার নীরবতা যেন এক শূন্যতার গল্প বলে। কালো অন্ধকারে মিশে থাকা প্রতিটি ছায়া যেন ফিওনার ক্ষীণ সাহসকে তীক্ষ্ণ ছুরির মতো করে চিরে ফেলতে চায়। তার হাত দুটি পেছনে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা, আর পাথুরে মেঝের শীতলতা তার দেহে বয়ে আনে অবর্ণনীয় ক্লান্তি। তবুও তার চোখে অদম্য আলো জ্বলজ্বল করছে, প্রত্যাশার আলো। জেসপার, কোথায় আপনি? সে ফিসফিস করে। তার কণ্ঠ যেন বাতাসে হারিয়ে যায়। গুহার দেয়ালগুলো প্রতিধ্বনিতে ভরে ওঠে, যেন অন্ধকারই তার কণ্ঠকে গ্রাস করতে চায়। তবুও তার বিশ্বাস অটুট। চারপাশ থেকে গভীর রহস্যময় শব্দ ভেসে আসে, মাঝে মাঝে পাথরের খসখসে শব্দ, কখনো হাওয়ার গর্জন, আর কখনো দূর থেকে শোনা যায় থমথমে গর্জন, যেন কোনো অজানা শক্তি সতর্ক করে দিচ্ছে তার উপস্থিতি। ফিওনার মন বারবার প্রশ্নে ঘুরপাক খায়। কোথায় আমি? কেন আমাকে আনা হলো এখানে? তবু তার মনের গভীরে এক দৃঢ় বিশ্বাস, এক অবিচল প্রত্যাশা জেগে থাকে। প্রিন্স, সে আবার ফিসফিস করে, কিন্তু তার স্বরে দৃঢ়তা। আপনি আমায় খুঁজে পাবেন, আমি জানি আপনি আসবেন। আচমকা গুহার মেঘলা নীরবতা এক চঞ্চলতা দেখা দিল। গুহার দেয়াল যেন কেঁপে উঠল। পাথরের ফাটলগুলো থেকে হালকা আলো ছড়িয়ে পড়ল। দড়ি বাঁধা অবস্থায় ফিওনা কেবল অনুভব করতে পারল কিছু একটার আগমন। বাতাস ভারী হয়ে উঠছে, আশপাশের পরিবেশ যেন অদৃশ্য কোনো শক্তির ছোঁয়া। এবং ঠিক সেই মুহূর্তে এক তীক্ষ্ণ গর্জন গুহার নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। গর্জনের ধ্বনি তার হৃদয়কে এক ধরনের সাহস এনে দিল। ফিওনার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু তার মনে ভেসে উঠল জেসপারের দৃঢ় মুখ। আলো ক্রমেই বাড়ছে। হঠাৎ একটি ছায়ামূর্তি গুহার প্রবেশ মুখে দৃশ্যমান হলো। ফিওনার হৃদয় ধুকপুক করতে লাগলো। পাথরের স্তূপ ভেঙে ফেলে আগুনের ঝলসায় ওঠে চেহারা নিয়ে জেসপার গুহায় প্রবেশ করলো। তার ড্রাগন আকৃতি যেন গুহার সমস্ত অন্ধকারকে গ্রাস করে নিল। আমি জানতাম আপনি আসবেন। ফিওনার কণ্ঠ এবার শান্ত, কিন্তু তাতে সাহসের ঝলক। জেসপার তার দিকে এগিয়ে এলো, তার চোখে আগুনের শিখা আর জোয়ালের দৃঢ়তা। তুমি কি ভেবেছিলে হামিংবার্ড? আমি তোমাকে ছেড়ে যেতে পারি? তার কণ্ঠ গভীর, কিন্তু তাতে এক ধরনের মমতা মিশে আছে। তারপর শুরু হলো লড়াই। গুহার অন্ধকার থেকে একটি মনস্টার বেরিয়ে এলো, বিশালাকায় আকৃতি আর ধারালো নখ নিয়ে। তার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। জেসপার তার ড্রাগন শক্তি নিয়ে লড়াই শুরু করলো। পাথর ভাঙার শব্দ, আগুনের শিখা আর মনস্টারের গর্জনে গুহাটি যেন কাঁপছে। ফিওনা দড়ি থেকে মুক্ত হয়ে পাশে দাঁড়িয়ে দেখল তার রক্ষাকর্তা কিভাবে তার জীবনের জন্য লড়াই করছে। তার মনে তখন একটাই কথা, জেসপার আমার জন্য আসবে, সে কখনো পিছু হাঁটবে না। লড়াই শেষ হলো, জেসপার বিজয়ী হলো। তার ড্রাগন আকৃতি আবার মানুষের রূপ নিল। ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি আমার পৃথিবী হামিংবার্ড, আমি তোমার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। এই মুহূর্তে ফিওনা জানল সে কেবল নিরাপদ নয়, বরং এমন একজন যোদ্ধার ভালোবাসায় আবদ্ধ, যে তার জন্য দুনিয়ার যে কোনো প্রতিকূলতার মুখোমুখি হতে প্রস্তুত। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে। চারপাশের নীরবতা, পাথরের গন্ধে ভারী বাতাস, গুহার দেওয়ালের শীতলতা যেন তার ত্বকে অনুভূত হচ্ছে। সে ধীরে ধীরে বুঝতে পারল যা এতক্ষণ সে দেখছিল, জেসপারের প্রবেশ, তার সাহসী লড়াই, তার কথা, সবই ছিল একটি স্বপ্ন। এটা কি শুধুই কল্পনা? তার গলা ভেঙে এলো, আর হৃদয় এক অদ্ভুত শূন্যতা গ্রাস করলো। চারপাশে তাকিয়ে ফিওনা অনুভব করলো সে একেবারেই একা। সেই জ্বলন্ত চোখের মনস্টার বা জেসপারের আগমন, কোনো কিছুই তা আর চিহ্ন নেই। তার হাত এখনো দড়ি দিয়ে বাঁধা। বাতাসে ভেসে বেড়ানো গুহার ভুতুড়ে নীরবতা যেন তার একাকিত্বকে আরো প্রকট করে তুলছে। সে তার মনে বারবার নিজের সান্ত্বনা দিতে চাইল, না, এটা শুধু কল্পনা হতে পারে না। জেসপার আমাকে খুঁজে পাবে, সে নিশ্চয়ই আসবে।
কিন্তু সময় যেন থমকে গেছে। যতক্ষণে তার প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে ততই সন্দেহ দানা বাঁধছে মনে। যদি সে না আসে, যদি সে জানতেই না পারে আমি কোথায়। ফিওনার মনে একদিকে ভয়, আরেকদিকে আশা। একা গুহার ভেতরে বন্দি, তার মনে হচ্ছিল যেন সময় আর বাস্তবতা তার বিরুদ্ধে কাজ করছে। তবু সে নিজের মনকে শক্ত করলো। আমি নিজেকে হারাতে পারি না। সে যদি আমাকে খুঁজে না পায় তবে আমাকেই বেরিয়ে আসতে হবে। তার চোখ দুটি গুহার চারপাশে ঘুরে বেড়ালো, দেয়ালের কোনো ফাটল বা আলোর চিহ্ন খুঁজতে লাগলো। তার হাতের দড়িগুলো ধীরে ধীরে টানতে শুরু করলো, জানতো এটা সহজ হবে না। গুহার নীরবতার মধ্যে হঠাৎ এক তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেল, দূরে কোথাও যেন পাথর গড়িয়ে পড়ছে। তার হৃদয়ে আবার জেগে উঠল, এটা কি জ্যাসপার? অথবা হতে পারে এই আওয়াজ কোনো নতুন বিপদের আগমনী বার্তা। ফিওনার মনে আশা আর আতঙ্কের মিশ্রণ। এই অন্ধকার তাকে গ্রাস করার আগে তাকে নিজেকে মুক্ত করতে হবে। আর যদি কেউ তার দিকে এগিয়েও আসে, সে জানতো না সেটা জ্যাসপার নাকি আরেকটি দুঃস্বপ্ন। ফিওনা হাতের বাঁধন মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। দড়ি শক্ত হলেও কোথাও যেন আলগা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে শক্ত করে বাঁধেনি। তার হাতগুলো ধীরে ধীরে ঘামছিল, কিন্তু সে চেষ্টা থামালো না। অবশেষে এক পর্যায়ে দড়ির গিঁট আলগা হয়ে গেল। সে দ্রুত হাত দুটো মুক্ত করে নিল এবং কাঁধ মচকালো। মুক্তির সাথে তার মনে সামান্য স্বস্তি এলো। এই গুহার ভারী অন্ধকার তাকে মনে করিয়ে দিল যে আসল চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। সোনালি ড্রাগন। ফিওনার মনে হঠাৎ সেই ড্রাগনের কথা ভেসে উঠল। সে কিভাবে তাকে এখানে ধরে এনেছিল। তার চোখের সেই রহস্যময় দৃষ্টি যেন সে জানতো ফিওনা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। ফিওনা বুঝতে পারলো তাকে আলগা করে বেঁধে রাখা হয়েছিল একটাই কারণ, এই গুহা তার কাছে আরেকটি অদৃশ্য কারাগার। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পাথরের মেঝে তার পায়ের নিচে শীতল অনুভব হচ্ছিল। তার মন বারবার প্রশ্ন করতে লাগলো, এই গুহা থেকে বের হওয়ার পথ কোথায়? এখানে কতটা বিপদ লুকিয়ে আছে? গুহার দেওয়ালে ছুঁয়ে ছুঁয়ে সে হাঁটতে শুরু করলো। চারপাশের নীরবতা, শুধু দূরের কোথাও পানির শব্দ শোনা যাচ্ছিল। পাথরের দেওয়ালগুলো শীতল আর ভেজা। গুহার প্রতিটি কোণ যেন তাকে আরেকটি ধাঁধার মধ্যে ঠেলে দিচ্ছিল। ফিওনার মনে বারবার প্রশ্ন জাগলো, ড্রাগন কেন আমায় মুক্তির সুযোগ দিল? সে কি চায় আমি কিছু খুঁজে পাই, নাকি এটা শুধু একটা পরীক্ষা? হঠাৎ সে একটি স্থানে থমকে দাঁড়ালো। দেওয়ালের ফাঁকে একটি ছোট্ট আলোর রেখা দেখা যাচ্ছে। তার চোখ জ্বলজ্বল করে উঠল। আলো মানে তো বাইরের দুনিয়া, হয়তো এখান থেকে আমি বের হতে পারি। কিন্তু ঠিক তখনই গুহার ভেতর থেকে একটি হিমশীতল শব্দ ভেসে এলো। শব্দটা ভারী আর গভীর, যেন কারো নিঃশ্বাসের শব্দ। ফিওনা স্থির হয়ে দাঁড়ালো। তার মনে হলো গুহায় সে একা নয়। ফিওনার চারপাশে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। অন্ধকার দেয়ালগুলো যেন তাকে ঘিরে ধরেছিল, তার মুক্তির সম্ভাবনাকে দূরে ঠেলে দিচ্ছিল। হতাশার ভারে ক্লান্ত হয়ে সে মাটিতে ধপাস করে বসে পড়ল। তার চোখ ভিজে উঠল আর মনটা যেন কেঁদে উঠল। নিঃসঙ্গতা আর অনিশ্চয়তা তাকে গ্রাস করছিল। হঠাৎ ফিওনার মনে পড়লো তার গলায় থাকা লকেটের কথা। দ্রুত জামার ভেতর হাত ঢুকে লকেটটা বের করলো। লকেটটার তার হাতের স্পর্শ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। মৃদু সবুজ আলো ছড়িয়ে পড়ল। অন্ধকার গুহায় এতটা মায়াময় ছিল যে মুহূর্তের জন্য চারপাশেরটা যেন রহস্যময় জগতে পরিণত হলো। ফিওনা লকেটের উজ্জ্বল পাথরে হাত রেখে বুকে চেপে ধরলো। তার কণ্ঠ ভেঙে গেল, আমি কি আপনার কাছে ফিরতে পারবো না? আপনাকে আর দেখতে পারবো না জ্যাসপার? এদিকে বহুদূরে জ্যাসপার তার ল্যাবে বসেছিল। তার চারপাশে ল্যাবের আধুনিক ডিভাইসগুলোর অবশিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব ভাঙা। সেগুলো নিজের হাতেই ধ্বংস করেছিল সে, কারণ ফিওনাকে হারানোর পর সেগুলোকে অর্থহীন মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ তার স্মার্ট ঘড়িটি কম্পন দিতে শুরু করলো। ঘড়ির পর্দায় ছোট্ট একটি নীলচে সবুজ সিগন্যাল জ্বলজ্বল করে উঠল। জ্যাসপার দ্রুত ঘড়ির দিকে তাকালো। এটা তো ফিওনার লকেটের সিগন্যাল। সে সঙ্গে সঙ্গে স্মরণ করলো ফিওনার লকেটে তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা লকেটের পাথরের মধ্যে একটি অত্যাধুনিক কম্পিউটার চিপ বসানো হয়েছিল, যা শুধুমাত্র ফিওনার স্পর্শে সক্রিয় হবে। ফিওনা যখন লকেটে স্পর্শ করবে, সেটা সংকেত পাঠাবে জ্যাসপার স্মার্ট ঘড়িতে। জ্যাসপার তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। তার চোখে এক ঝলক আশা জ্বলে উঠল। ফিওনা, তুমি বেঁচে আছো, আমি আসছি। সে দ্রুত তার ল্যাবের কোনায় রাখা ছোট্ট একটি জেট প্যাকেট তুলে নিল। এটি ছিল তার নিজস্ব ডিজাইন করা একটি দ্রুতগামী ফ্লাইট ডিভাইস, যা সংকেত অনুসরণ করে সঠিক স্থানে পৌঁছাতে পারে। সে তার স্মার্ট ঘড়ি থেকে সিগন্যাল ট্র্যাক করে লকেটের অবস্থান নির্ধারণ করল। জ্যাসপারের স্মার্ট ঘড়ির পর্দায় হঠাৎ ত্রিমাত্রিক একটি মানচিত্র ভেসে উঠল। নীলচে সবুজ আলোয় আঁকা মানচিত্রটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো।
একটি পাহাড়ের নাম জ্বলজ্বল করতে দেখা গেল শিলা ক্লিফ। শিলা ক্লিফ ছিল পৃথিবীর অন্যতম রহস্যময় এবং দুর্গম স্থান। পাহাড়টি ছিল আকাশ ছোঁয়া, শিখরের চারপাশে সবসময় মেঘ জমে থাকত। এর পাদদেশে গভীর অরণ্য এবং প্রবল নদীর গর্জন শোনা যেত। পাহাড়ের ঢালগুলো ছিল খাড়া এবং বিপজ্জনক, যেখানে মানুষের পা রাখা প্রায় অসম্ভব। পাহাড়ের শিখরে ছিল একটি প্রাচীন গুহা, যা স্থানীয় কিংবদন্তিতে পরিচিত ছিল আধার আশ্রয় নামে। কথিত ছিল এই গুহায় একসময় ড্রাগনরা বসবাস করত। কেউ কখনো গুহার ভেতরের রহস্য উদ্ঘাটন করতে পারেনি, কারণ এর পথ সবসময় রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যেত। জেসপার দ্রুত ঘড়ির মানচিত্র দেখে নিশ্চিত হলো ফিওনার সংকেত সেই আধার আশ্রয় গুহা থেকে আসছে। শিলা ক্লিফ। জেসপার নিজের মনে নামটি উচ্চারণ করলো। তার ভুরু কুঁচকে উঠল। তোমাকে এরকম বিপজ্জনক জায়গায় কে নিয়ে গেছে ফিওনা? যাই হোক, আমি আসছি। জেসপার জেট প্যাকেটটি প্রস্তুত করলো এবং নিজের স্মার্ট ঘড়ির নির্দেশনায় শিলা ক্লিফের দিকে যাত্রা শুরু করলো। গন্তব্যে পৌঁছাতে কিছুটা সময় লাগবে, কারণ শিলা ক্লিফ এমন একটা জায়গা যেখানে সাধারণ ডিভাইস কাজ করতো না। এদিকে ফিওনা গুহার মেঝেতে বসেছিল। লকেট থেকে নির্গত আলো তার চারপাশের অন্ধকারকে দূরে সরিয়ে দিচ্ছিল। গুহার বাইরে শিলা ক্লিফের বাতাস শোনা যাচ্ছিল, প্রবল এবং শীতল, যেন গুহাটির রহস্যকে আরো ঘনীভূত করেছিল। জেসপার জানতো শিলা ক্লিফে পৌঁছানো মানে শুধু বিপজ্জনক এলাকায় প্রবেশ করা নয়, বরং তাকে এমন এক শত্রুর মুখোমুখি হতে হবে যে এই গুহাকে তার নিজের সাম্রাজ্য বলে মনে করে। শিলা ক্লিফের পাথরের শিখরে পৌঁছানোর সাথে সাথেই জেসপার দূর থেকে একজনকে দেখতে পেল। সোনালি ড্রাগনটি মানব রূপে গুহার প্রবেশপথে দাঁড়িয়েছিল। জেসপার যতই কাছে আসছিল, ড্রাগনের চোখ দুটো লাল আগুনের মতো ঝলকাচ্ছিল। ড্রাগনটি এক মুহূর্ত দেরি না করে ফিওনাকে গুহার ভেতর থেকে টেনে বের করলো। ফিওনা হঠাৎ এভাবে বের হয় ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু ড্রাগনটি তাকে শক্ত করে ধরে রাখলো। এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, সোনালি ড্রাগন গর্জে উঠল। তারপর সে ফিওনার হাত দুটো তুলে জোর করে নিজের গলার কাছে চেপে ধরল, যেন এটি তার পরবর্তী পরিকল্পনার সূচনা। ড্রাগনটি ধীরে ধীরে তার আসল রূপ ধারণ করলো, এক বিশাল প্রাচীন সোনালী ড্রাগন। তার দেহ ঝলমল করছিল সূর্যের আলোকে, যেন সে এক জীবন্ত সোনার মূর্তি। ফিওনা নিজেকে ড্রাগনের পিঠে আবিষ্কার করলো, আর মুহূর্তের মধ্যে ড্রাগনটি আকাশে উড়াল দিল। পেছনে থাকা জেসপার এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু এক সেকেন্ডও নষ্ট না করে সে তার বিশাল ডানা বিস্তারিত করে সে এক লাফ দিয়ে আকাশে উঠল। ফিওনা বাতাসের শীতলতা আর উচ্চতার ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। হঠাৎ তার কানে ভেসে এলো ডানা ঝাপটানোর শব্দ। ভয়ে পেছনে তাকিয়ে এসে দেখলো এক সবুজ ড্রাগন তার পেছনে আসছে। ড্রাগনটির চেহারা, গতি আর ভঙ্গিমা তার জন্য অত্যন্ত পরিচিত। সে চিনতে ভুল করল না। প্রিন্স, আপনি এসেছেন, আপনি আমাকে বাঁচাতে এসেছেন, ফিওনা চিৎকার করে উঠল। সোনালি ড্রাগন ফিওনার চিৎকার শুনে খেপে গেল। সে তার গতি আরও বাড়িয়ে দিল, যেন তার শিকারকে আরও দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। জেসপার পেছন থেকে একটি কঠিন গর্জন ছাড়ল, যা পুরো আকাশে প্রতিধ্বনিত হলো। তার সবুজ ডানা শক্তিশালী বাতাস কেটে এগিয়ে চলছিল, আর তার চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। তোমাকে থামতে হবে সোনালি ড্রাগন, ওকে ছেড়ে দাও। ফিওনা এক মুহূর্তের জন্য সাহস ফিরে পেল। জেসপারের উপস্থিতি যেন তাকে নতুন করে বাঁচার আশা দিল। এখন তার ভরসা শুধুই তার ড্রাগন প্রিন্স, যে কোনোভাবেই তাকে এই বিপদ থেকে মুক্ত করবে। সোনালি ড্রাগনটি হঠাৎ করে উজ্জ্বল সোনার আলোতে জ্বলে উঠল, যেন আকাশ নিজেই তার রাগের প্রতিফলন দেখাচ্ছে। তার বিশাল মুখ থেকে এক বিশাল আগুনের গোলা বেরিয়ে জেসপারের দিকে ছুটে গেল। জেসপার এক চমৎকার দক্ষতার বাতাসে দ্রুত বাঁক নিল। গোলাটি তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু সে পাল্টা আক্রমণ করতে পারল না। তার চোখ ফিওনার দিকে আটকে ছিল। সেই সোনালি ড্রাগনের পিঠে বসা ফিওনার চোখে আতঙ্ক আর আকুল আবেদন স্পষ্ট ছিল। আমি যদি আক্রমণ করি, ফিওনার কিছু হয়ে যেতে পারে। জেসপারের মনে এক দ্বন্দ্ব জেগে উঠল। তার মস্তিষ্কে কেবল একটাই চিন্তা, ফিওনাকে সুরক্ষিত রাখা। সোনালি ড্রাগন এই সুযোগটা কাজে লাগিয়ে আবার আক্রমণ চালালো। এবার সে তার ডানা দিয়ে বাতাসের প্রবল ঝাপটা তৈরি করলো, যা জেসপারের ভারসাম্য নষ্ট করার জন্য যথেষ্ট। জেসপার দ্রুত নিজেকে সামলে নিল, কিন্তু তার চোখে হতাশার ছাপ স্পষ্ট। ফিওনা এক মুহূর্তে চিৎকার করে উঠল, প্রিন্স, নিজেকে রক্ষা করুন, আপনি আমার জন্য কষ্ট সহ্য করতে পারবেন না। জেসপার ফিওনার কণ্ঠে ব্যথার ছোঁয়া শুনে তার মন স্থির করল। সে ড্রাগনের রূপে থাকা সত্ত্বেও যেন তার হৃদয়টা আরও বেশি মানবিক হয়ে উঠল। এদিকে ফিওনা সোনালি ড্রাগনের দিকে ফিরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ ওনাকে আঘাত করবেন না, আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাব, কিন্তু জেসপারকে কষ্ট দেবেন না, প্লিজ তার কিছু করবেন না। সোনালি ড্রাগনের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধার ছায়া ফুটে উঠল। তার শক্ত ডানা স্থির হয়ে গেল। ফিওনার আকুল আবেদন হয়তো তার হৃদয়ের কোনো এক কোণে ছুঁয়ে গেল। জেসপার এই সময় ফিওনাকে আরও দৃঢ়ভাবে দেখতে লাগলো। তার মনে একটাই প্রতিজ্ঞা,
কোনোভাবে সে ফিওনাকে বিপদে পড়তে দেবে না। এখন তার অপেক্ষা কেবল এক সুযোগের, যেটা তাকে তার ভালোবাসার মানুষকে বাঁচানোর পথ দেখাবে। সোনালি ড্রাগন হঠাৎ আরো বেপরোয়া হয়ে উঠল, কিছু একটা মনে করে তার আক্রমণ যেন আকাশ কাঁপিয়ে তুলল এবং প্রতিবারের ঝাপটায় জ্যাসপারকে আরো অস্থির করে তুলছিল। বাতাসে দুলতে থাকা ফিওনা অনুভব করছিল ড্রাগনের পিঠ ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হঠাৎ একটি প্রবল আঘাতের ধাক্কায় ফিওনা পিছলে গেল। ড্রাগনের পিঠ থেকে সে মাটির দিকে তীব্র গতিতে পড়তে শুরু করলো। চারপাশের বাতাস যেন তার চিৎকারকে গিলে ফেলছিল। ফিওনার মনে হলো এই পড়ে যাওয়া তার জীবনের শেষ অধ্যায়। আজ হয়তো সব শেষ হয়ে যাবে। জ্যাসপার, আমি কখনোই আপনাকে দেখতে পাবো না। ফিওনা চোখ বন্ধ করে ফেলল এক অনিবার্য পরিণতির জন্য। কিন্তু সেই মুহূর্তে এক শক্তিশালী বাহু তাকে ধরে ফেলল। একটি পরিচিত উষ্ণতা তার চারপাশে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে চোখ খুলল ফিওনা এবং দেখতে পেল সে জ্যাসপারের পিঠে বসে আছে। তার সবুজ ড্রাগনের রূপে থাকা জ্যাসপার শক্ত ডানা মেলে ফিওনাকে নিরাপদে ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ফিওনা কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার হৃদয়ে যেন ধুকপুক করা থেমে গেল। সে ধীরে ধীরে জ্যাসপারের পিঠে গাল ঠেকালো, নিজের হাত দিয়ে তাকে শক্ত করে আঁকড়ে ধরল। আপনি এলেন প্রিন্স, আমি জানতাম আপনি আমাকে বাঁচাবেন। ফিওনার কণ্ঠে আবেগ ভরা এবং তার চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছে। জ্যাসপার তার ডানা শক্ত করে মেলে উড়তে থাকলো। তার দৃষ্টি সোনালি ড্রাগনের দিকে নিবদ্ধ ছিল, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। আমি থাকতে তোমাকে কখনোই পড়ে যেতে দেব না হামিংবার্ড, তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। সেই মুহূর্তে ফিওনার মনে হলো আকাশে তাদের এই উড়াল যেন কেবল যুদ্ধের এক টুকরো নয়, বরং তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়। সোনালি ড্রাগনের আচরণ যেন আরো হিংস্র হয়ে উঠল। এবার তার মুখে এক ধরনের বিকৃত আনন্দ ফুটে উঠল, কারণ তার কাছে সুযোগ এসেছে। সে হিংস্রভাবে জ্যাসপারের দিকে ঝাঁপিয়ে পড়ল, তার শক্তিশালী ডানা বাতাসকে কাঁপিয়ে তুলল। তবে এবার জ্যাসপার তার প্রিন্স শক্তি ব্যবহার করলো। তার হাত থেকে একটা তীব্র আগুনের গোলা বেরিয়ে সোজা সোনালি ড্রাগনের দিকে ছুটে গেল। সেই আগুনের গোলাটি ড্রাগনের চোখে ঝলকানি তৈরি করলো এবং মুহূর্তের জন্য ড্রাগনটি দিশেহারা হয়ে পড়ল। সে আকাশে নিজের ভারসাম্য হারিয়ে ছটফট করতে থাকলো। জ্যাসপার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একটি নিরাপদ স্থানের সন্ধান করলো। পাহাড়ের নিচে একটি শান্ত গাছের ছায়া। সে ফিওনাকে পিঠ থেকে নামিয়ে রেখে নরম কণ্ঠে বলল, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওকে শেষ করে আসছি। ফিওনা আতঙ্কিতভাবে বলল, আপনি সাবধানে থাকবেন প্রিন্স। জ্যাসপার এক মৃদু হাসি দিয়ে বলল, তুমি জানো আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তারপর সে দ্রুত আকাশে উড়ে গেল। এবার তার আক্রমণ আরো তীব্র হয়ে উঠল। একের পর এক আগুনের ঝলক দিয়ে সে সোনালি ড্রাগনটিকে পরাস্ত করার চেষ্টা করতে থাকলো। ড্রাগনটি ততক্ষণে পাহাড়ের নিচে নেমে আসার চেষ্টা করছিল, তার শক্তি ক্রমেই কমে আসছিল। শেষমেশ যখন সোনালি ড্রাগন বুঝতে পারলো তার আর পালাবার পথ নেই, তাই সে তার ড্রাগন রূপ ত্যাগ করে মানব রূপ ধারণ করে। তবে তার এই কৌশলও কাজে এলো না। জ্যাসপার ততক্ষণে মাটিতে নেমে এসেছে এবং মানব রূপ ধারণ করেছে। সোনালি ড্রাগন পালানোর চেষ্টা করতে জ্যাসপার তার হাত শক্তভাবে চেপে ধরলে। এবার আর তোমার পালানোর কোনো পথ নেই, তুমি যা করার চেষ্টা করছো তার মাসুল তোমায় দিতে হবে। ড্রাগনটি তার চোখে ভয় নিয়ে জ্যাসপার দিকে তাকালো। তার শক্তি এবং জ্যাসপারের দৃঢ় সংকল্প এক মুহূর্তের জন্য তার ভয়গুলোকে দ্বিগুণ বাড়িয়ে দিল। জ্যাসপার যখন সেই সোনালি ড্রাগনটির মুখোমুখি হলো তার মানব রূপটি স্পষ্টভাবে দেখতে পেল, তার চোখ বিস্ময় ও ক্রোধের ছাপ ফুটে উঠল। সে অবিলম্বে বুঝতে পারল এই ড্রাগনটি ভেনাসের ফ্লোরাস রাজ্যের একজন সদস্য এবং তার নাম থেরাসিলিয়ান। জ্যাসপার তার গলার স্বর দৃঢ় ও তীক্ষ্ণ করে উঠল, থেরাসিলিয়ান, তুমি আমার রাজ্যের ড্রাগন হয়েও আমার বিরুদ্ধে যেতে সাহস করেছ? কি সাহস তোমার ফিওনাকে বন্দী করার? থেরাসিলিয়ান তখন জ্যাসপারের পায়ে পড়ে, তার মুখে আতঙ্ক ও লজ্জার ছাপ স্পষ্ট। সে কাঁপতে কাঁপতে বলে উঠল, প্রিন্স, আমি দোষী, আমাকে ক্ষমা করুন, আমি শুধু আদেশ পালন করেছিলাম। জ্যাসপার আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, তার হাতের মুঠ শক্ত হয় এবং কণ্ঠ তীব্র হয়। কার আদেশ? কে পাঠিয়েছে তোমাকে? বলো, না হলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। থেরাসিলিয়ান কাঁপতে কাঁপতে বলল, এটা প্রিন্সেস অ্যালিসার আদেশ। তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি ফিওনাকে বন্দি রাখতে বলেছেন যাতে আপনি তার কাছে ফিরে আসতে বাধ্য হন। জ্যাসপারের মুখে ঘৃণার ছাপ ফুটে উঠল। অ্যালিসা, আমি জানতাম তার মধ্যে এই ধরনের কূটকৌশল আছে, কিন্তু সে এতটা নিচে নামবে এটা কখনো কল্পনাও করতে পারিনি। থেরাসিলিয়ান তখনও জ্যাসপারের পায়ে ধরে কাঁদতে থাকে, আমাকে দয়া করুন প্রিন্স, আমি শুধু আদেশ পালন করেছি, আমি বুঝতে পারিনি এটা আপনাকে এতটা কষ্ট দেবে। আমাকে মেরে ফেলবেন না, আমি কখনো আপনার পথে আর আসবো না। জ্যাসপার কিছুক্ষণ থেরাসিলিয়ানের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে ক্রোধের আগুন জ্বলতে থাকলেও তার ভেতরে ন্যায়বোধ তাকে থামিয়ে দেয়। সে কঠিন কণ্ঠে বলল, তোমার জীবন এবার আমি ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো যদি আবারও আমার
বা ফিওনার বিরুদ্ধে কিছু করো, তখন তোমার শেষ নিশ্চিত। জেসপার ফিওনাকে হাত ধরে মাউন্টেন গ্লাস হাউসে প্রবেশ করতে গৃহের আবহাওয়া এক ভিন্ন রূপ নেয়। গ্লাসের প্রাচীরগুলো বাইরে থেকে আসা রৌদ্রের আলোকে প্রতিফলিত করে এক অসাধারণ দীপ্তি তৈরি করেছে, কিন্তু তার মন ছিল শান্ত। তার মনে শুধু থেরাসিলিয়ানের শাস্তির চিন্তা। ফিওনার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে মনে মনে চিন্তা করছিল, এটা ঠিক করেছে জেসপার, কিন্তু তার মনের চিন্তা স্পষ্ট করতে পারেনি। গ্লাস হাউসের লিভিং রুমে এসে জেসপার জোরে জোরে অ্যালিসার নাম ধরে ডাকতে থাকে, অ্যালিসা, অ্যালিসা, কিন্তু সেখানে কোনো সাড়া মেলে না। ফিওনা দেখলো জেসপারের মুখে এক ধরনের গম্ভীরতা। সে বুঝতে পারলো যে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। হঠাৎ অ্যাকোয়ারা প্রবেশ করে। সে ফিওনাকে দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে ওঠে এবং তাকে আলিঙ্গন করে বলে, ফিওনা, তুমি ফিরে এসেছো, আমি তোমাকে এত মিস করেছি। ফিওনা হাসি মুখে সাড়া দেয়, আমিও তোমাকে মিস করেছি অ্যাকোয়ারা, কিন্তু আমি কিছু ভয়াবহ ঘটনা পার করেছি। জেসপার তখন অ্যাকোয়ারাকে নির্দেশ দেয়, অ্যাকোয়ারা, এক্ষুনি এলিসাকে ডেকে নিচে আনো, আমি ওর সাথে জরুরি কথা বলতে চাই। অ্যাকোয়ারা নীরবে মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত অ্যালিসার সন্ধানে বেরিয়ে যায়। অ্যাকোয়ারা কিছুক্ষণ ফিরে আসে। তার পেছনে পেছনে অ্যালিসা উপস্থিত হয়। অ্যালিসার মুখে অস্বস্তির ছাপ দেখা যায়। সে বোঝে কিছু গুরুতর সমস্যা ঘটেছে, আর ফিওনাকে দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। জেসপার মুখ শক্ত করে বলল, অ্যালিসা, আমি তোমার কাছ থেকে একটি বিশেষ কথা জানতে চাই। থেরাসিলিয়ান এখন টর্চার সেলে রাখা হয়েছে। তার প্রতি তোমার আদেশ ছিল ফিওনাকে আটকানোর? অ্যালিসা জেসপার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি থেরাসিলিয়ানকে পাঠাইনি, আমি এমন কোনো আদেশও দিইনি। তার গলার স্বরে হতাশা স্পষ্ট। জেসপার তার কথা শুনে বিরক্ত হয়ে ওঠে, কিন্তু সে তো স্বীকার করেছে যে তোমার আদেশ ছিল। তুমি কি আমার সাথে সত্যি কথা বলছো? অ্যালিসা নিজের অবস্থান স্পষ্ট করতে চেষ্টা করে, আমি জানি না, হয়তো কেউ আপনাকে ভুল বোঝাতে পারে। আমি থেরাসিলিয়ানকে ফিওনাকে আটকাতে আদেশ দেইনি। সে কী কারণে এমন করেছে সে জানে। জেসপারের চোখ রোদে জ্বলে উঠল, তার গলার স্বর তীক্ষ্ণ হয়ে উঠল। অ্যালিসা, একদম মিথ্যা কথা বলবে না। তুমি খুব ভালো করেই জানো ড্রাগন সদস্য কখনো মিথ্যা কথা বলে না। আর থেরাসিলিয়ানকে পৃথিবীতে আনবার অধিকার তোমার ছাড়া আর কারো নেই। তুমি নিজেও জানো না ফিওনার প্রতি তোমার ঈর্ষা কতটা তীব্র। অ্যালিসা কিছুক্ষণ চুপ করে থাকে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখে দ্বিধার ছাপ। অবশেষে সে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ প্রিন্স, আপনি ঠিকই বলেছেন। আমি সবকিছু বুঝে গিয়েছি। আমি জানি আপনি ফিওনার প্রতি কতটা ভালোবাসা অনুভব করেন, আর আমি এটা সহ্য করতে পারিনি। জেসপার তার দিকে এগিয়ে এলো, তার চোখে তীব্র প্রশ্ন, তাহলে কেন কেন এমন করেছো? শুধু ঈর্ষার কারণে? অ্যালিসা তার মাথা তুলে চোখে অশ্রু নিয়ে বলল, আমি ওকে মেরে ফেলতে চাইনি প্রিন্স। আমার মনে হয়েছিল যদি ফিওনা আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি আবার আমার দিকে ফিরে তাকাবেন। আমি শুধু ওকে আটকে রাখতে চেয়েছিলাম। আমি জানতাম থেরাসিলিয়ান ওকে আঘাত করবে না। জেসপার একটা দীর্ঘশ্বাস নিল। তার কণ্ঠে ক্ষোভ এবং হতাশা মিশ্রিত হয়ে উঠল। তুমি জানো আমি কখনোই অন্যায়ের পাশে দাঁড়াই না। ফিওনার জীবনের ঝুঁকি নেওয়ার অধিকার তোমার ছিল না। তুমি যে কাজ করেছো তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। অ্যালিসা কাঁপতে কাঁপতে বলতে লাগলো, প্রিন্স, আমি দোষ স্বীকার করছি, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি শুধু আপনাকে হারানোর ভয়ে এমন করেছি। জেসপার কঠোর কণ্ঠে বলল, ক্ষমার প্রাপ্যতা তোমার কাজে নির্ধারিত হবে। থেরাসিলিয়ানের ভুল এবং তোমার ষড়যন্ত্রের কথা আমি ভেনাসে জানাবো। রাজ্যের বিধি অনুযায়ী তোমার শাস্তি নির্ধারণ করা হবে। ফিওনা পাশ থেকে সবকিছু চুপচাপ দেখছিল। তার চোখে মিশ্রিত দুঃখ ও হতাশা ছিল। সে ভেবে পেল না কিভাবে একজন মেয়ে ভালোবাসার কারণে এত নিচু নেমে যেতে পারে। অ্যালিসা ফিসফিস করে বললে, আপনার প্রতি আমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছে প্রিন্স। জেসপার তার দিকে পেছনে ফিরে তাকিয়ে বলল, ভালোবাসা যদি অন্যের জীবন নষ্ট করে তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শুদ্ধতায় কালিমা। অ্যালিসা এবার রেগে যায়। ও জানে এমনিতে এখন প্রিন্স ওকে শাস্তি দেবে, তাই তেড়ে এসে ফিওনার দুবাহু ঝাঁকাতে থাকে আর বলে, তোর জন্য সাধারণ মানবী হয়ে তুই কিভাবে আমার প্রিন্সকে বশ করেছিস? তোরা মানবীরা একটা জাদুকরী, একটা ছলনাময়ী। তখন ফিওনা ব্যথায় কুঁকিয়ে ওঠে। তার মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অ্যালিসার আচরণ দেখে জেসপারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ফিওনার আর্তনাদ শুনে দ্রুত এগিয়ে এসে ফিওনার বাহু থেকে অ্যালিসার হাত সরিয়ে দেয়। অ্যালিসাকে দূরে সরিয়ে রেখে ফিওনার দিকে তাকিয়ে বলে, ফিওনা, তুমি ঠিক আছো? ফিওনা যন্ত্রণায় ম্লান কণ্ঠে বলল, আমার কাঁধটা খুব ব্যথা করছে প্রিন্স। জেসপার তখন ফিওনার কাঁধের দিকে নজর দেয় এবং জামার ভেতরে কাঁধের গভীর ক্ষত দেখে তার চোখ ক্রোধে ঝলসে ওঠে। তার কণ্ঠ কঠিন হয়ে যায়। এটা সহ্য করার মতো নয়। ওই ড্রাগন যখন ছাদ থেকে ফিওনার কাঁধ খামচে নিয়ে গেছিল তখন তার নখে ফিওনার কাঁধে একটি গভীর দাগ রেখে দিয়েছিল। জেসপার তার জামাটি হালকা করে নামিয়ে দেখল সেই রক্তের দাগগুলো যেন বেদনা চিহ্ন হয়ে দৃষ্টি আকর্ষণ করছিল।
মুহূর্তের মধ্যে জেসপারের মাথায় রাগ গজগজ করতে লাগলো, আর তার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র। সে অ্যালিসার গলা চেপে ধরল সবার সামনে, যেন তার কঠোর সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দিতে চায়। ঠিক তখনই থারিনিয়াস, আলবিরা এবং সিলভা একত্রে উপস্থিত হলো। তাদের চোখে ছিল বিস্ময় ও চিন্তা, যেন তারা বোঝার চেষ্টা করছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিণতি কী হতে পারে। জেসপারের চোখের আগের আগুন যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। তার গলার স্বর কঠিন হয়ে গেল। অ্যালিসা, তুমি কিভাবে সাহস করলে ফিওনাকে আঘাত করতে? ফিওনার কাঁধ থেকে রক্ত ধীরে ধীরে মেঝেতে পড়ছিল। সে যন্ত্রণা ম্লান হয়ে জেসপারের দিকে তাকালো। অ্যালিসা ধকধক করে কাঁপতে লাগলো, তবুও তার মুখে ঔদ্ধত্যের ছাপ। সে গলায় শ্বাসের অভাবে কষ্ট পাচ্ছিল, তবুও বলল, আপনার জন্য আমি সব করতে পারি প্রিন্স, কিন্তু এই সাধারণ মানবী আপনার ভালোবাসা পাবে এটা আমি মেনে নিতে পারি না। জেসপারের চোখ রক্তিম হয়ে উঠল। তার কণ্ঠ বজ্রধ্বনির মতো গর্জে উঠল। কে সাধারণ আর কে অসাধারণ সেটা নির্ধারণ করার অধিকার তুমি পেয়েছো কোথায়? ফিওনাকে আঘাত করার সাহস তুমি কিভাবে পেলে? তোমার কাজের জন্য আমি তোমাকে আজই শাস্তি দেব। কারণ শুনে রাখো একটা কথা স্পষ্টভাবে, ফিওনা আমার ভালোবাসা, আর আমার ভালোবাসা কখনোই সাধারণ হতে পারে না। থারিনিয়াস দ্রুত এগিয়ে এসে বলল, প্রিন্স, দয়া করে নিজেকে সংযত করুন। শাস্তি দিতে হলে রাজ্যের নিয়ম অনুযায়ী দিন, এভাবে রাগের সিদ্ধান্ত নেবেন না। আলবিরা, অ্যাকোয়ারা এবং সিলভাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। অ্যাকোয়ারা ধীরে ধীরে জেসপারের পাশে এসে বলল, প্রিন্স, ফিওনার কাঁধের অবস্থা খুব খারাপ, তাকে আগে চিকিৎসা দিতে হবে, দয়া করে শান্ত হন। জেসপার কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে ক্রোধের আর দুঃখের ঝড় বইছিল। শেষে সে ধীরে ধীরে হাত সরিয়ে নিল, কিন্তু তার কণ্ঠে কঠোর রয়ে গেল। থারিনিয়াস, অ্যালিসাকে তৎক্ষণাৎ টর্চার সেলে নিয়ে যাও, আর তার অপরাধের কথা ভেনাসে জানানো হোক। রাজ্য তার জন্য কী শাস্তি নির্ধারণ করে তা দেখা হবে। অ্যালিসা মাটিতে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার, তবে তার চোখে এখনো হিংস্রতার ছাপ ছিল। ফিওনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই জিততে পারবি না। প্রিন্সের ভালোবাসা একদিন তোকে ধ্বংস করবে। ফিওনা কিছু বলল না, সে কেবল জেসপারের দিকে তাকালো। জেসপার ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, তুমি ঠিক আছো ফিওনা? ফিওনা ম্লান গলায় বলল, আমি ঠিক আছি প্রিন্স। জেসপার কিছু না বলে তার হাতে ফিওনাকে তুলে নিল। গ্লাস হাউসের চিকিৎসা কক্ষে নিয়ে যাওয়ার আগে তার চোখে কঠোর প্রতিজ্ঞার ছাপ ছিল, যে আমার ভালোবাসাকে আঘাত করবে তার জন্য আমি কোনো দয়া দেখাবো না। অ্যালিসা হতাশ ও ক্ষুব্ধ হয়ে বলল, আপনি আমাকে শাস্তি দিতে চান তাই না? দিন শাস্তি, কিন্তু মনে রাখবেন এই মানবী আপনার ধ্বংসের কারণ হবে। জেসপার ফিওনার দিকে এগিয়ে যায়, তারপর সবার সামনে ঘোষণা দেয়, অ্যালিসা, তোমার এই অন্যায়ের শাস্তি হবে। থারিনিয়াস, এই মুহূর্তে অ্যালিসাকে টর্চার সেলে নিয়ে যাও। আমি ভেনাসে তার আসল বিচারের ব্যবস্থা করব। থারিনিয়াস আদেশ অনুযায়ী অ্যালিসাকে ধরে টর্চার সেলের দিকে নিয়ে যায়। অ্যালিসা যেতে যেতে শেষবারের মতো ফিওনার দিকে তাকিয়ে বলে, তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস, একদিন তোর সবকিছু ধ্বংস হয়ে যাবে মানবী। ফিওনা চুপচাপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে অশ্রু। জেসপার ধীরে ধীরে ফিওনার কাছে এসে তার হাত ধরে, তুমি ভয় পেও না ফিওনা, আমি তোমার পাশে আছি। অ্যালিসা চলে যাওয়ার পর পুরো গ্লাস হাউসে নীরবতা নেমে আসে, কিন্তু জেসপারের মনে আগুনের শিখা জ্বলতে থাকে। সে প্রতিজ্ঞা করে, যে কেউ ফিওনাকে আঘাত করবে তাকে তার শক্তির মূল্য দিতে হবে। আলবিরা আর সিলভা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। আজকের ঘটনাগুলো তাদের জন্য অবিশ্বাস্য ছিল। তারা জানতে পারলো জেসপার আর ফিওনার সম্পর্কের কথা। আলবিরার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তাদের প্রিন্স, যিনি এতদিন ধরে গর্বের সাথে ড্রাগন রাজ্যকে নেতৃত্ব দিচ্ছিলেন, এখন ভালোবাসায় উন্মাদ হয়ে পড়েছেন একজন মানবীর জন্য। এটা কি সম্ভব? আলবিরা ভাবতে লাগলো, আমাদের রাজ্যের একজন প্রিন্স, যার মধ্যে লাভ ফাংশন ডিলিট, সে কিভাবে প্রেমে পড়তে পারে? তাও একজন মানবীর প্রেমে পড়েছেন। সে তো আমাদের জন্য বড়ই অশুভ।